দীর্ঘ ৫ বছর প্রবাস জীবন কাটানোর পরে আগামী সপ্তাহে উনি দেশে আসতেছেন। তার দেশে আসার সংবাদটা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমাদের পরিবারের সবাই অনেক খুশি হয়েছে। আমার শাশুড়ি আমাকে বলল, মা তোমার পছন্দের কোন জিনিসটা সেটা তুমি ওসমানকে বলে দিও। ওসমান আমাকে বলেছে। আমি বললাম ঠিক আছে মা। বেশ কিছুক্ষণ পরে আমার শাশুড়ির কাছে আমি বসেছিলাম। তখন আমার শাশুড়ির ফোনে একটা ভিডিও কল আসলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠলো জোরে জোরে, মা ওর কি প্রয়োজন, তার পছন্দের জিনিসের নাম তো এখনও আমাকে বললো না, তাড়াতাড়ি আমাকে জানিয়ে দিও। যে আমার আবার প্যাকিং শেকিংয়ের ব্যাপার আছে। তো আমিও তখন বলে দিলাম আমার পছন্দের কোনো জিনিস নেই, আমার পছন্দের কোনো কিছুই আনা লাগবে না, আমার কোনো জিনিসই পছন্দ না, আমার পছন্দ শুধু তোমার। আমি চাই তুমি সুন্দরভাবে দেশে আসো আর আমাদের কাছেই ফিরে আসো। আমার চাওয়ার কথা শুনে, আমার পছন্দের কথা শুনে ফোনের ওপাশ থেকে থাকা ব্যক্তিটি আর আমার শাশুড়ি হতভম্ব হয়ে গেলেন। তারপরে সে আগামী সপ্তাহে দেশে আসতেছে। বাড়িঘর অনেক সুন্দর করে পরিপাটি করতেছিলাম। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল। আজকে সেই অনাকাঙ্ক্ষিত দিন, যেদিন সে দেশে আসার কথা, আজকেই সে দেশে আসতেছে। তখন তখন আমার শাশুড়ি আমার ছোট দেবরকে পাঠিয়ে দিল ঢাকা এয়ারপোর্টে ওনাকে রিসিভ করে বাসায় নিয়ে আসতে। আমি ওদিকে রান্নাঘরে চলে গেলাম তার পছন্দের খাবার বানানোর জন্য। আমি তার পছন্দের খাবার সব কিছু তৈরি করলাম। তৈরি করে ওয়াশরুম যে গোসল করে ফ্রেশ হয়ে নিজেকে অনেক সুন্দর করে পরিপাটি করে নতুন পোশাকে নিজেকে রাঙিয়ে তুললাম। তারপরে বেশ কিছুক্ষণ পরেই সংবাদটা পেলাম যে সে তার বাহিরে কথার আওয়াজ পাইতেছি। আমি দৌড়ে ঘর থেকে বারান্দায় চলে আসলাম। এসে দেখলাম সে দেশে চলে এসেছে আর আমার সামনেই এসেছে। কিন্তু আমি যে তার সামনে দাঁড়িয়ে আছি এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু সে আমার দিকে একবারের জন্য হলেও তাকালো না। সে এমন ভাব করলো সে যেন জীবনে কোনোদিন আমাকে চেনেই না, কোনোদিন দেখেইনি, এমনটা ভাব করলো। তখন আমার সত্যি অনেকটাই খারাপ লাগলো, কষ্ট পেলাম, কিন্তু আমি কিছুই বললাম না। চুপচাপ চলে গেলাম আমি আমার রুমের ভিতরে, আর উনিও চলে গেল ওর মায়ের পিছে পিছে মায়ের রুমে। তারপরে আমার শাশুড়ি বলল, নাস্তা কি কি তৈরি করেছো সব কিছু দাও এখানে খাবার টেবিলে। আমি নাস্তাগুলো নিয়ে যেয়ে সব খাবার টেবিলে যেয়ে রেডি করে রাখলাম। ওদিকে উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে নাস্তা খেতে বসলেন, নাস্তা খেলেন। নাস্তা খেয়ে আমার শাশুড়ির রুমে চলে গেলেন। শাশুড়ির রুমে চলে যেয়ে ব্যাগের ভিতর থেকে সমস্ত পছন্দের জিনিসগুলো সবার পছন্দের জিনিসগুলো সবার হাতে তুলে দিচ্ছিলেন। কিন্তু আফসোস কেউ আমাকে ডাকলো না, আর ডাকলেও আমি আর যাইতাম না। আমার মনটা অনেক খারাপ ছিল। আমি রুমের ভিতরেই রইলাম আর রাগে অভিমানে আমার সেই নতুন পোশাকটা খুলে আমি একটা পুরনো নর্মাল একটা পোশাক পরে নিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে আমাকে বলল আমার শাশুড়ি, খাবার টেবিলে আসো, সবাইকে খাবার দাও, দুপুরের খাবার। তারপরে সবাই একসাথে বসে সবাইকে খাবার দিচ্ছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওদিকে উনিও বসেছিল। উনি তখন আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা তুমি কি একে কাপড় চোপড় কিনে দাও না, এই এরকম নোংরা পোশাক পরে আছে কেন? তখন আমি বললাম, গরমের জন্য এই নোংরা পোশাকটাই আমি পরেছি, এটাই আমার জন্য অনেক ভালো, এটা আমি বললাম। তারপরে একে একে সবার খাওয়া দাওয়া শেষ হলো। আমিও খাবার শেষ করে আমি রুমের ভিতরে চলে গেলাম। এভাবেই চলে গেল প্রায় 2টা দিন। 2টা দিনের মধ্যে তার সাথে আমার দেখাও হলো না, কথাও হলো না। দুজন আমরা 2 জায়গায় থাকতেছি। আর তারপরে আমার মনের ভিতরে অনেকটাই খারাপ লাগতেছিল, নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। তখন আমার শাশুড়িকে রান্না করতে করতে আমার শাশুড়িকে আমি বললাম যে, মা আমি আর এখানে থাকতে চাই না, আমি বাবার বাড়ি থেকে 2 দিন ঘুরে আসতে চাই, আমার ওদের জন্য পরাণ পড়তেছে, আমার খুবই খারাপ লাগতেছে। তখন আমার শাশুড়ি বলল যে, আমার ছেলে বাড়িতে এসেছে, আমাদের আত্মীয় স্বজন সবাই তো আসবে। আমি বললাম, মা এই 2 দিন আপনি একটু সামলিয়ে নেবেন। তখন বলল, আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো, যদি ওসমান তোমাকে যেতে দেয় তুমি ওসমানের কাছে জিজ্ঞেস করো। তারপরে আমি চলে গেলাম তার রুমে যেয়ে আমি দেখলাম যে সে নেই। তারপরে আমি চলে আসলাম আমার শাশুড়ির রুমে, দেখি যে আমার শাশুড়ির রুমে সে বসে আছে। তখন আমি বললাম, তাকে উপস্থিতি দেখে আমি সেখান থেকে চলে আসলাম। তখন আমার শাশুড়ি আমাকে বলল, মা কিছু বলবি? তখন আমি বললাম, মা তোমাকে না বলেছিলাম সকালবেলা রান্নাঘরে যেটা? তখন বলল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওসমানকেই বলিস, যা ওসমান তুই তো রুমে চলে যা। তখন সে রুমে চলে আসলো। আমি প্রায় 1 ঘন্টা মতো পরে তার রুমে যেয়ে আমি বললাম যে, আমার আর এখানে থাকতে ভালো লাগতেছে না, আমি আমার বাবার বাড়িতে চলে যেতে চাই, কারণ সবার জন্য আমার অনেক পরণ পড়তেছে। 1 বছর হলো আমার বাবার বাড়িতে
বাড়িতে আমি যাইনি। তখন উনি আমাকে বলল, না তুমি যাবে না। তখন আমি বললাম, আমি সত্যি আমি যাব, আমি আজকে যাব, কালকে চলে আসব, আমার মনটা অনেক খারাপ লাগতেছে, ওখানে গেলে আমার অনেক ভালো লাগবে। তখন উনি আমাকে বলল, আমি বলছি না তুমি যাবা না। তখন আমি বললাম, না আমি যাব, আমি যাই না, বিশ্বাস করেন আমি 1 বছর যাইনি। তখন এটা বলার সাথে সাথে উনি আমার হাতটা ধরে বলল, আমি বলছি না তুমি যাবা না, তুমি যাবা নাতে যাবাই না, তুমি যাবা, আমি আর তুমি একসাথেই যাব, 1 সপ্তাহ পরে তুমি অপেক্ষা করো। তখন আমিও কাঁদো কাঁদো সুরে বলতে লাগলাম, বিয়ে কেন করেছিলে আমাকে, এখন এত অবহেলা কেন করো। আসলে তার আর আমার ভিতরে দুজনের ভিতরে অনেক লজ্জা কাজ করতো, কারণ সে আমার সম্পর্কে ছিল বড় ভাসুর। আমার স্বামীর যমজ ভাই ছিলেন তিনি। আজ থেকে 3 বছর আগে আমার স্বামী ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর মারা যাওয়ার পরে আমি আমার শাশুড়ির কাছেই থেকে যাই, শাশুড়ির মায়ায় পড়ে যাই, শাশুড়ির বাড়ি ছেড়ে আর বাবার বাড়িতে যাই না। তখন আমার শাশুড়ি আমাকে মায়া করে দয়া করে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। এই জন্য আমাদের দুজনের প্রতি এতটাই আমরা লজ্জাবোধ করি দুজন দুজনের পাশে থাকতে। আর এভাবেই কিন্তু আমাদের নতুন জীবন শুরু হয়ে গেল। তারপর থেকেই সব কিছু শেষ হয়ে গেল। 1 সপ্তাহ পরে আমরা আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম। এখন আমাদের সুখের সংসার, এখন সুখের সংসারে 2টো বাচ্চাও হয়েছে আলহামদুলিল্লাহ। এখন অনেক সুখেই আছি আমার দ্বিতীয় স্বামীর সাথে। আপনারা সবাই দোয়া করবেন আমার জীবনের যেন আমরা কোনোদিন কষ্ট না পাই, অশান্তি ভোগ না করি। এই যে লাইফ স্টোরিটা আমি বললাম, এই লাইফ স্টোরিটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই। এই লাইফ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ।